আমন্ত্রণ দেশ জনপদ লাইফে, আপনাদের সঙ্গে আছি আমি মনা সাদাত। ফেনীতে কমতে শুরু করেছে বন্যা ও জলাবদ্ধতার পানি। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, ফেনীতে বন্যার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। মনা, এই মুহূর্তে আমি রয়েছি ফুলগাজী উপজেলায় এবং এখানে আসলে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে পানি এখনো কিন্তু জমে আছে। আসলে এটা আসলে বন্যা আসলে বলা চলে না, এটা আসলে জলাবদ্ধতা আমরা বলতে পারি। তো বাঁধ ভেঙে যে পানিগুলো প্রবেশ করেছে সেটি ইতিমধ্যেই সেটি কমে এখন নিম্নাঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে অনেক পরিবার এখনো পানিবন্দী অবস্থায় রয়ে গেছে যদিও, কারণ তাহলে এখানে যে ফসলি জমিগুলো রয়েছে এবং মাছের ঘের পুকুর সেগুলো থেকে কিন্তু এখনো কিন্তু পানি আসলে নেমে যায়নি, অর্থাৎ ফুলগাজী উপজেলায় এখনো পানি রয়েছে এবং কিছুটা কয়েকটি নতুন করে প্লাবিত হয়েছে আবার ছাগলনাইয়া উপজেলায়। তো ফেনীবাসীর যে অভিযোগটি আমরা সবসময় শুনছি যে এখানে আসলে টেকসই বাঁধ নির্মাণ না করার কারণে প্রতি বছর আসলে তাদের এই সময়টাতে বন্যার শিকার হতে হয়। অর্থাৎ এখানে যদি কোনো টেকসই বাঁধ থাকতো তাহলে এই পরিস্থিতি আসলে সৃষ্টি হতো না। আমরা 2024 সালের বন্যার কথা জানি, তো খুব ভয়াবহ একটি অবস্থা দেশবাসী দেখেছে এবং ফেনীবাসী কিন্তু সেটার ভুক্তভোগী। তারা তখনই আশা করেছিল যে সরকার আসলে এবং প্রশাসন তাদের দিকে নজর দিবে এবং বাঁধ নির্মাণের যে কাজটি সেটি তারা মানে ঠিকভাবে করবে। কিন্তু এখানকার স্থানীয়রা যেটি অভিযোগ করছেন যে আসলে যেন তেন ভাবে কোনো রকম ভাবে বাঁধটি তৈরি করা হয়েছিল এবং সংস্কার মেরামত যাই বলেন সেটি করা হয়েছে, যার কারণে সেটি ভেঙে আবারও কিন্তু এই ফেনীবাসী আসলে বন্যার কবলে পড়েছে। তারা কিন্তু দীর্ঘ 5 দিন যাবত পানির নিচেই সময় কাটাচ্ছে এবং ঘরবন্দি অবস্থায় রয়েছে। এখানে তাদের কাছে পর্যাপ্ত সাহায্য আসছে না, তারা শুকনো পানি বা সুপেয় যে পানি রয়েছে সেই পানির অভাবেও কিন্তু তারা ভুগছেন, অর্থাৎ তারা কিন্তু আসলে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। তো এই মুহূর্তে আমি যুক্ত হতে চাই আমাদের ফেনী জেলার সহকর্মী আমাদের তোফায়েল আহমেদ নীলের সাথে। তিনি দীর্ঘদিন এই এলাকায় কাজ করেন, এই এলাকার মানুষের সমস্যা তারা জানেন। তো আমি যদি আপনার কাছে জানতে চাই যে 2024-এও তো বন্যা হলো, তো প্রশাসন তখন কি ব্যবস্থা নিল যে 25 সালে আবারও প্লাবিত হলো ফেনী অঞ্চল? এর মূল কারণ হচ্ছে আসলে মুহুরী, কহুয়া, সিরোনিয়া নদী, এই তিনটি নদী আসলে ফেনী ফুলগাজীবাসীর জন্য আশীর্বাদ নয়, এটি বলা চলে যে আতঙ্কের একটি নাম। তো এই বাঁধগুলো দীর্ঘ 9 বছর এই বাঁধগুলো ভাঙছে, আবার ঘটছে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু এটার কোনো স্থায়ী কোনো সমাধান এখনো পর্যন্ত দিতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই বাঁধগুলো টেকসইভাবে মেরামত করার জন্য। তার পরিপ্রেক্ষিতে 2025 সালের বন্যা পরবর্তী এখানে আমাদের পরিবেশ উপদেষ্টাও এসেছিল, তিনিও এলাকার মানুষদের আশ্বাস দিয়ে গিয়েছেন, কিন্তু আশ্বাসের 1 বছর পার হলেও এখনো পর্যন্ত এই এলাকার মানুষ কোনো তার যে সুফল সেটি এখনো তারা পাচ্ছে না। তবে দীর্ঘদিন পর্যন্ত মানুষের যে অভিযোগ সেটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে। পানি উন্নয়ন বোর্ড নদীগুলো কোনোভাবেই সংস্কার করছে না, নদীগুলোকে শাসন করছে না, যার ফলে কিন্তু নদীর ভিতরে বিভিন্ন ধরনের ঝোপঝাপ এবং কি বাঁশঝড় সহ নানান জঙ্গল সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু পানি প্রবাহ সেটি কিন্তু সঠিকভাবে হয় না। আমরা দেখেছি যে আসলে উজানে যখন বৃষ্টি হয় তখন আসলে এই অঞ্চলে যদিও রোদ থাকে, এরপরেও কিন্তু এই অঞ্চল কিন্তু বাঁধ ভাঙার কবলে পড়তে হয়, মানুষের ঘরবাড়ি হারিয়ে কিন্তু মানুষ সবসময় নিঃস্ব হতে হয়। এই যে দুর্ভোগের অবসান সেটি কিন্তু মানুষ চাচ্ছে। এখন থেকে একটু আগে আমরা দেখেছি এখানে ত্রাণ উপদেষ্টা এসেছেন, তিনিও আসলে বলছেন যে খুব সহসায় এখানকার যে বাঁধ নির্মাণ সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। তবে তিনি এখানে এসে নামার সাথে সাথে কিন্তু স্থানীয়দের রোষানলে পড়েছেন। স্থানীয়রা বলছে যে দীর্ঘ যে 5 দিনে যে এখানকার মানুষের যে দুর্ভোগ, না পারছে খেতে, না পারছে কারো থেকে সাহায্য সহযোগিতা পেতে, এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু মানুষ ওনাকে অভিযোগ জানিয়েছেন। তবে অভিযোগের পরবর্তীতে দেখেছি তিনি স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন আগামী যে কয়েকদিন এখানে তারা আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করবেন, আশ্রয় নেবেন, ততদিন পর্যন্ত যেন তাদের পরিপূর্ণ খাবার এবং কি তাদের যে দেখভালের যে বিষয়গুলো সেগুলো কিন্তু দেখার জন্য তিনি নির্দেশ দিয়ে গিয়েছেন। তবে এখানকার মানুষের যে দুর্ভোগের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে, তবে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছে যে এখানে যে নদীগুলো রয়েছে সেগুলো সংস্কারের জন্য ইতিমধ্যে মন্ত্রণালয়ে 7,340 কোটি টাকার একটি প্রকল্প তারা পাঠিয়েছেন। যদিও সেটি 2000 বন্যা পরবর্তী বিবেচনা সেটিকে নাকি আরো বাড়ানোর কথা তিনি আমাদেরকে গতকাল জানিয়েছেন। তবে যতই বরাদ্দ বাড়াক না কেন, কিন্তু এই এলাকার মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু কোনোভাবে কমছে না। সব দুর্ভোগের অভিযোগে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে, কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো সঠিক যে ব্যবস্থা সেটি করতে পারেনি। আমাদের সহকর্মীর কাছে শুনছিলাম এই এলাকার
বাসিন্দাদের যে অভিযোগগুলো রয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন, এবং এই প্রশাসনের যে গাফিলতি, পানি উন্নয়ন বোর্ড বিশেষ করে, তারা কিন্তু ঠিকভাবে কোনো সময় আসলে বাঁধ নির্মাণের দিকে আসলে দৃষ্টি দেয় না, যার কারণে প্রতি বছরই কিছুটা মৌসুমী বৃষ্টিপাতের সৃষ্টি হলেই কিন্তু এই এলাকায় আসলে বন্যার কবলে পড়তে হয় ফেনীবাসীকে। তো তিনি যেটি বলছিলেন যে যতই আসলে প্রকল্প নেওয়া হোক, আর টেকসই বাঁধ যতদিন না পর্যন্ত আসলে এই এলাকায় তৈরি না হচ্ছে ততদিন পর্যন্ত এই বন্যা কবল থেকে ফেনীবাসী আসলে মুক্তি মিলবে না, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমার কাছে ফেনীর বন্যা পরিস্থিতির এই ছিল সর্বশেষ খবর। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফেনী থেকে বন্যা সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাফওয়ান। নোয়াখালীতেও কমতে শুরু করেছে বন্যার পানি। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, নোয়াখালীতে পানির পরিস্থিতি এই মুহূর্তে কি আমাদের জানাবেন? মোনা, আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী পৌর বাজারে, যেটি নোয়াখালীর পৌর শহরের বাসিন্দাদের একমাত্র যে বাজার হিসেবে এটি পরিচিত। তো আসলে নোয়াখালী অত্যন্ত প্রাচীন পৌরসভা হলেও কিন্তু এই বাজারটি দীর্ঘদিন থেকে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সামান্য বৃষ্টি হলে কিন্তু এই পৌর বাজারে হাঁটুর উপরে পানি কিন্তু হাঁটুর উপরে পানি উঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এক্ষেত্রে যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন উভয় সংকট রয়েছে। তো আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে আসলে এই বাজারে সামান্য বৃষ্টিতেই যে পানি জমে থাকলে যে আসলে এখানে যে ক্রেতা বিক্রেতাদের জন্য বাজার বসানোটা একটা অসম্ভব হয়ে দাঁড়ায়। ফলে তারা যে প্রধান সড়ক রয়েছে, জেলা শহরের প্রধান সড়কে তারা জলাবদ্ধতা চলাকালীন প্রধান সড়কে তারা বাজার বসাতে বাধ্য হয়। তো আপনাকে জানিয়ে রাখতে চাই যে এখানের যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের যে কথা হচ্ছে যে আসলে যে নোয়াখালী পৌরসভার উদাসীনতার কারণে প্রতি বছর বর্ষা কিন্তু এই পৌর বাজারে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এক্ষেত্রে পৌরসভা যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে পৌর বাজারকে ঘিরে, এই ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। তাছাড়া এই ড্রেনগুলো পরিষ্কার না করা এবং আশেপাশে যে নালাগুলো বা খালগুলো রয়েছে এগুলো পরিষ্কার না করায় প্রতি বছরেই কিন্তু এই পৌর বাজারে ব্যবসায়ীরা যে জলাবদ্ধতার কবলে পড়েন। তো এক্ষেত্রে তারা অনেকটা ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে পৌর কর্তৃপক্ষের উদাসীনতাই এই জলাবদ্ধতার জন্য একমাত্র দায়ী। পৌর কর্তৃপক্ষ যদি সময় মতো পদক্ষেপ নেয় অথবা পৌর কর্তৃপক্ষ যদি বর্ষা মৌসুম আসার আগেই এই পৌর বাজারকে ঘিরে যেসব ড্রেন রয়েছে, নালা রয়েছে বা বিল বা জলাশয় রয়েছে এগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে তাহলে এই পৌর বাজার কিন্তু যে জলাবদ্ধতার কবলে আর পড়বে না। আর সার্বিক পরিস্থিতি যদি আপনার নোয়াখালীর পুরো জেলার যদি সার্বিক পরিস্থিতি আপনাকে বলি, যে বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি না হওয়ায় এবং যে গতকাল শুক্রবার এবং আজ শনিবার রোদ উঠা কিন্তু জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। একই সাথে পানি কমতে শুরু করেছে, তবে তা পর্যাপ্ত নয়। কেননা যে আপনি আগেই বলেছি যে নোয়াখালী শহরকে ঘিরে এবং নোয়াখালী জেলাকে ঘিরে যেসব খাল রয়েছে, বিশেষ করে নোয়াখালী খাল নামে নোয়াখালী খাল, সেটি এখনো কিন্তু অবৈধ দখলদারদের দখলে থাকায় এবং কিছু কিছু জায়গায় যে প্রভাবশালীরা বাদ দিয়ে যে মাছের ঘের করা বা মাছের খামার করায় কিন্তু যে ওই খালে পানি প্রবাহপাত অনেকটা রুদ্ধ রয়েছে। তো এক্ষেত্রে জেলা প্রশাসন বলছে যে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে পানি নিষ্কাশনের জন্য তারা যে কাজ শুরু করেছেন এবং যেসব জায়গায় পানি প্রবাহের পথ বন্ধ রয়েছে সেগুলো তারা সচল করার চেষ্টা করছেন। একই সাথে যে 5টি উপজেলা জলাবদ্ধতার কবলে পড়েছে, 57টি ইউনিয়ন, সেসব জায়গায় উপজেলা নির্বাহী অফিসারগণ বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ চালিয়ে যাচ্ছেন যে পানি নিষ্কাশনের জন্য, পানির প্রবাহের যে পথ রয়েছে সেটি সচল করার জন্য যে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ। মোনা। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুজন। মিটফোর্ডের সামনে সোহাগ হত্যার প্রতিবাদে গ্রামের বাড়ি বরগুনায় প্রতিবাদ সমাবেশ করছে সচেতন নাগরিকরা। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ আহমেদ মুসা। কারা প্রতিবাদ সমাবেশ করছে, কি বলছেন তারা?
দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সোহাগের ছেলে সোহাগের জীবনে 7 মাস বয়সে মাত্র 7 মাস বয়সে ধন্যবাদ। আপনাকে যদি সোহাগ হত্যা, ঢাকায় যে সোহাগ হত্যা হয়েছে সেই সোহাগ হত্যার প্রতিবাদে কিন্তু বরগুনা প্রেস ক্লাবের পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে। আমরা যদি সরাসরি বরগুনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বক্তব্য রাখছে এবং তার বক্তব্য আমরা শোনানোর চেষ্টা করি। আমরা তীব্র নিন্দা জানাই, এই ঘটনার আমরা প্রতিবাদ জানাই এবং কোনো হত্যাকাণ্ড সকল হত্যাকাণ্ডের আমরা বিচার চাই এবং আমরা চাই সকল অন্যায়ের বিচার চাই, সকল অনিয়মের বিচার চাই। আমরা এখানে দাঁড়িয়েছি, আমাদের আজকে বরগুনা পুরো জেলা শোকে ছায়ায় ছেয়ে গেছে, শোকের মাতম চলছে রায়ভোগ গ্রামে বরগুনা সদর উপজেলার। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। সারা পৃথিবী চেয়ে দেখেছে, এটি কোনোভাবে অনেক মানুষ এই দৃশ্য দেখে অনেক নারী শিশু অসুস্থ হয়ে গেছে। সুতরাং এভাবে চলতে পারে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি এভাবে চলতে পারে না। এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করার যথেষ্ট জায়গা আছে। আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে আরো বেশি সচেষ্ট হতে হবে, আরো বেশি সক্রিয় হতে হবে এবং রাষ্ট্র এই বিষয়টি কিভাবে দেখছে আমরা জানি না। এরকম ঘটনা একের পর ঘটে যাচ্ছে, এটি কোনোভাবেই কাম্য নয়। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, সোহাগের পরিবার এখানে ইতিমধ্যেই এসেছে, আবার অনেকেই পথে, সবাই চলে এসছে আমাদের এই মানববন্ধনে সাড়া দিয়ে। বরগুনার সর্বস্তরের সাধারণ মানুষ এখানে দাঁড়িয়েছে। আমি আবারও এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমরা যদি আরেকজন মানববন্ধনে অংশগ্রহণ করেছে তার সাথে কথা বলার চেষ্টা করি। আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? বিষয়টা অত্যন্ত জঘন্যতম এবং বাংলাদেশের ইতিহাসে এমন নিহতের ঘটনা আমরা কখনো দেখিনি। এর বিচার প্রকাশ্য হওয়া উচিত এবং আমরা দেখেছি কয়েকদিন মিডিয়া আলোচনা হয়, এরপরে এর কোনো বিচার হয় না, প্রতিকার হয় না। আমরা চাই প্রকাশ্যে বিচার হবে, চৌরাস্তায় এদেরকে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হবে। এবং আমরা দেখি প্রায় যখন ধরা পড়ে তখন পুরস্কার, ধরা না পড়লে পুরস্কার, ধরা পড়লে তখন বহিষ্কার, আবার যখন ভাইরাল হয় তখন বিচার, তাছাড়া বিচার হয় না। আমরা সকল কিছুর বিচার চাই এবং কঠিন। যেমনটা শুনছিলেন, আসলে এই পুরো দেশ শোকে স্তব্ধ এবং ক্ষোভে উত্তল। আমরা পরিবারের বাড়িতে রাতে গিয়েছি, সেই বাড়িতে শোকের মাতম চলছে এবং এলাকার মানুষের সাথে কথা বলেছি। এলাকার যে সাধারণ মানুষ তারা বলার চেষ্টা করেছে সোহাগ খুবই ভালো মানুষ ছিল এবং মানুষের বিপদে পাশে থাকতো, কিন্তু সোহাগের যে নৃশংসভাবে হত্যাকাণ্ড এটি আসলে কেউ মেনে নিতে পারছে না এবং বরগুনার সাধারণ সর্বস্তরের মানুষ কিন্তু মাঠে নেমে এসেছে এবং এই নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু মানববন্ধনের আয়োজন করার চেষ্টা করেছেন এবং বরগুনা প্রেস ক্লাবের সামনে এখন মানববন্ধন। বরগুনা প্রেস ক্লাবের যে সাংবাদিক এবং সর্বস্তরের সাধারণ মানুষ তারা কিন্তু এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে এবং আমরা আর একজন সাংবাদিকের সাথে কথা বলে আসলে এই মানববন্ধন যে আপনারা কেন এসেছেন এবং এই যে বিচারের দাবিতে আসলে কি কি কার্যক্রম আপনাদের রয়েছে? বাংলাদেশের ইতিহাসে এইরকম জঘন্যতম হত্যাকাণ্ড আর একটা ঘটেছে বলে আমাদের জানা নেই। সারা বিশ্বে প্রতিনিয়তই হত্যাকাণ্ড ঘটছে, বিভিন্ন বিষয় নিয়ে। রাজনৈতিক ইস্যু থাকতে পারে, পারিবারিক বিরোধ থাকতে পারে, জমি জমা সংক্রান্ত বিরোধ থাকতে পারে, অসংখ্য বিষয় নিয়েই হত্যাকাণ্ড ঘটে। কিন্তু এই যে সোহাগ হত্যাকাণ্ডটা যেভাবে নারকীয়ভাবে ঘটেছে, সারা বিশ্বের বিবেকবান মানুষকে তাড়িয়ে বেড়াচ্ছে এই হত্যাকাণ্ডটি। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। অচিরেই যেন এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং এরকম নারকীয় হত্যাকাণ্ড যেন বাংলার মাটিতে আর কোনোদিন না হয়, সেরকম যেন শাস্তি হয়, এই আমরা আশা করছি। হত্যাকাণ্ডের বিচারের দাবি নিয়ে কিন্তু মানুষ রাস্তায় নেমেছে এবং প্রতিটি মানুষের কিন্তু মধ্যে শোকের ছায়া বিরাজ করছে এবং প্রতিটি মানুষের মধ্যে ক্ষোভও রয়েছে যে আসলে এভাবে নরকীয় হত্যাকাণ্ড আসলে নজিরবিহীন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরগুনা থেকে সোহাগ হত্যার প্রতিবাদ সমাবেশ সম্পর্কে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুসা।
কয়েকদিনের ভারী বর্ষণে পটুয়াখালীতে আমন, বীজতলা এবং সবজি বাগান নষ্ট হচ্ছে। বিপাকে চাষিরা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইদ ইব্রাহিম। সাইদ, কৃষকদের এই দুর্দিনে কৃষি বিভাগ কি চাষিদের পাশে থাকবে, কি বলছেন? ধন্যবাদ মনা, যেমনটি বলেছিলেন আসলে টানা 10 দিনে পটুয়াখালীর যে বীজতলা এবং সবজি বাগানগুলো নষ্ট হয়ে গেছে, এতে কিন্তু আসলে যেভাবে কৃষকরা হতাশ, তেমনি হতাশ হয়েছেন পটুয়াখালী কৃষি সম্প্রসারণ যে দায়িত্বপ্রাপ্ত তিনি নিজেও। আমি যদি একটু দেখাই তাহলে দেখবেন যে পটুয়াখালীর বীজতলাতে আসলে কি পরিমাণ যে নষ্ট হয়েছে তার একটি অবস্থা, যে এখানে গত কয়েকদিনে টানা অবিরাম ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে রোপা আমন ধানের বীজতলা। জলাবদ্ধতায় কিন্তু নষ্ট হয়ে গিয়েছে কৃষকের মূল্যবান বীজ। চলতি আমন মৌসুমে কৃষকের নতুন সংকট তৈরি হয়েছে, বিপাকে পড়েছে চাষিরা। এই যে টানা যে 10 দিন বৃষ্টিপাত, এতে উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল কিন্তু ডুবে গিয়েছে, পানির নিচে তলিয়ে গেছে প্রায় 934 হেক্টর জমির বীজতলা। এতে দীর্ঘ সেই জলাবদ্ধতার কারণে আমন ধানের চারা পচে গেছে, অনেক মানে শুরু হওয়ার কথা থাকলেও বীজ সংকটে চারা রোপণ সম্ভব হচ্ছে না। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন চাষিরা। অন্যদিকে 332 হেক্টর জমি সবজি বাগান নষ্ট হওয়ার আশঙ্কা করেছেন সবজি চাষিরা। এতে সবজির উপর একটা বড় প্রভাব পড়তে পারে। আমি কথা বলেছি পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক HM শামীমের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে কয়েকদিনের টানা বৃষ্টিতে অধিকাংশ বীজতলা নষ্ট হয়ে গেছে। পানির নিচে তলিয়ে থাকা বীজতলায় পানি নিষ্কাশনের জন্য তারা মানে যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটা নিরূপণ করে তাদেরকে বীজ দেওয়ার কথা কিন্তু তারা জানিয়েছেন। এছাড়া এবছর জেলায় এই যে চলতি মৌসুমে আমন ধানের লক্ষ্যমাত্রা ছিল 43,717 হেক্টর। তবে অনাকাঙ্ক্ষিত কারণে ভারী বৃষ্টিপাত নষ্ট হওয়ার কারণে কিন্তু লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়নি। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এখন কৃষকরা কিন্তু তাদের এই যে বীজগুলো নষ্ট হয়ে গিয়েছে সেগুলো কিন্তু তারা উঠিয়ে এখন কিন্তু পরিষ্কার করতেছে তাদের বীজতলা, কারণ এই বীজ তাদের কোনো কাজে লাগবে না। এবং আমি এখানে অনেক কৃষকের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এই বীজ কিন্তু কোনো কাজে লাগবে না এবং তারা এই বীজগুলো ফেলে নতুন যে বীজ বা নতুন যে বীজ করবে সেই বীজগুলো তারা কিন্তু কাজে লাগাবেন। এবং এইখানে যে চাষিরা তারা কিন্তু তাদের এই ক্ষতির কথা আসলে চিন্তা করে পাচ্ছে না, যে তারা বলতেছে যে আমরা যে আসলে সামনে আমাদের যে কি অবস্থা হবে সেই জিনিসটাই কিন্তু আমরা জানতে পারতেছি না। এবং কৃষি সম্প্রসারণ থেকে কিন্তু তাদেরকে বীজ দেওয়ার একটা কথা তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে পটুয়াখালী নিয়ে বীজতলা নিয়ে এখনকার সর্বমোট তথ্য। আমরা ফিরে যাব স্টুডিওতে। ইব্রাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, পটুয়াখালী থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইব্রাহিম। রাজধানীর পুরান ঢাকায় কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সেখানে সরাসরি চলে যাচ্ছি। প্রশ্ন করি স্যার, আসলে জনসমাগম ছিল, ওইখানে লোকজন ছিল, তার মধ্যে স্যার এরকম একটা ঘটনা কেন ঘটলো স্যার? এবং এই ঘটনাটা বড়ই দুঃখজনক একটা ঘটনা। এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে, এটা কোনো সময় আশা করা যায় না। তো এটার জন্য যারা দায়ী এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি 5 জন, গত রাত্রেও একজন ধরা হয়েছে, এর আগেও 2 জন হাতিয়ার সহ র্যাব ধরছে, 2 জন মেট্রোপলিটন পুলিশ ধরছে, আরও একজন রাত্রে মেট্রোপলিটন পুলিশ ধরছে। এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে এবং অন্যান্য যারা আছে সবাই যেন আইনের আওতায় নিয়ে আসা হয়, সবাই যেন আইনের আওতায়। এই ঘটনাটা খুবই দুঃখজনক। তো একটা জিনিস হলো আপনাদের সবাই আমাদের মানে চিন্তা করা দরকার, আমরা খুব অসহিষ্ণু হয়ে গেছি কোনো কিছু একটা। এই অসহিষ্ণুতাটা আমাদের সবারই কিন্তু একটু কমায় আনতে হবে। এটা কিন্তু এই নীতি নির্ধারণ আমাদের সবারই দায়ী রয়ে গেছে। আমরা আমাদের ছেলে মেয়েদের, আপনারা আপনাদের ছেলে মেয়েদের, ক্লাসের যত কলেজের শিক্ষকরা আছে, ইউনিভার্সিটি শিক্ষকরা আছে, সবাই এইটা একটা দায়িত্ব। স্কুলের শিক্ষকরা আছে, ডাক্তার আছে, সমাজের আমার মনে হয় সব শ্রেণী এটার সাথে যদি একটু হয়, সবাই সহযোগিতা করে, এই অসহিষ্ণুতা একটু কমায় আনতে হবে। স্যার, এই যে হত্যাটা হলো সবাই কিন্তু আমরা দেখলাম, তো দেখার পরও আবার এটার জন্য অধিকতর তদন্ত বা অন্যান্য বিষয়গুলো অধিকতর তদন্ত তো না, এখন তো আসামিদের ধরা হচ্ছে না, ধরার পরেও দেখা যাচ্ছে যে বিচার প্রক্রিয়াটা অনেক লং হয়ে যায়, যার কারণে তারা আইনের ফাঁক করে বের হয়ে আসে। এটার ক্ষেত্রে আপনারা আমাদের তো এই প্রশ্ন জিজ্ঞেস করে লাভ নেই, বিচারের সাথে তো আমি জড়িত না। আমি হলো তাদের আইনের আওতায় সোপর্দ করা, পরে
আইনে যারা আছে তারা তাদের পানিশ। স্যার আইনটা নিজের হাতে তুলে নিচ্ছে, সেই ক্ষেত্রে কি দেশের একটা অরাজকতার সৃষ্টি হচ্ছে কিনা আপনার কাছে কি মনে হয়? আইনটা যেন নিজের হাতে তুলে না নেয়, এই জন্য আমি তো কিছুক্ষণ আগেই বললাম আমরা সবাই আপনাদের অনুরোধ করতেছি যেন আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়। কোনো ঘটনা ঘটলে এটা যেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানানো হয় এবং আইন শৃঙ্খলা বাহিনী এইটার ব্যবস্থা নেয়। যদি বলেন যে নির্লিপ্ত ভূমিকা পালন করলে তো এই 5 জনকে ধরা হইতো না। না 2 দিন পরে না, যখন ভাইরাল হইলো যখন হইছে সেই সময় ধরা হয়েছে। যেমন ধরেন আপনি বলেন যে আইনি, এই যে গতকালকে আপনার একটা ঘটনা জানেন যে কাঠমান্ডুর বিমানটা ফেরত আসছে, ওই যেই মহিলা টেলিফোন করছে ওই মহিলারা কিন্তু আইনের আওতায় অলরেডি নিয়ে আসা হয়েছে, অলরেডি কিন্তু আইনে, এবং তারে যে পরামর্শ দিচ্ছে তারও কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে, এবং তার সাথে যে সহযোগিতা করছে তারও আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। আপনি যদি ধরেন যে চাঁদপুরের একটা ঘটনা ঘটছে, ওইটাও কিন্তু যে ঘটাইছে তারে কিন্তু সাথে সাথেই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। এই যে বিলিপ্ততা, এটা আমি বলবো না, অনেক সময় 2-1 জায়গা হয়তো একটু ঢিলে হতে পারে, এটা হয়তো হইতে পারে, কিন্তু যেই সময় হচ্ছে আমরা কিন্তু সাথে সাথেই অ্যাকশন নিয়ে যাচ্ছি এবং এটার ক্ষেত্রে আপনাদের সহযোগিতাটা পাচ্ছি এবং আপনারা আমাদের সবসময় সহযোগিতা করে যাচ্ছেন। এই সহযোগিতাটা আপনারা সবসময় বজায় রাখবেন। অনেক সময় সাম্প্রতিক সময় স্যার আমরা দেখছি যে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ সাতক্ষীরায় পথসভা করবে জাতীয় পার্টির এনসিপি। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, পথসভা ঘিরে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? মনা দাঁড়িয়ে আছে সাতক্ষীরার খুলনা রোড মোড়ে। এখানে আপনি যেভাবে বলছিলেন যে আজ অনুষ্ঠিত হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা, সেই পদযাত্রা উপলক্ষে এখানে প্রস্তুতি নেওয়া হয়েছে। 11টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনো নেতৃবৃন্দ খুলনার দিক থেকে রওনা দিয়েছেন বলে এখানকার যারা উপস্থিত নেতৃবৃন্দ তারা জানাচ্ছেন। এখন মঞ্চে এই পথসভার যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে দোয়া দুরুদ পড়া হচ্ছে, গজল পড়া হচ্ছে এবং এখানে উপস্থিত আছে নেতাকর্মীরা, তারা এখানে উপস্থিত আছে, তারা আসলে অপেক্ষায় আছে। তাদের কেন্দ্রীয় নেতৃত্ব নাহিদ, সার্জিস, হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাদের নেতৃবৃন্দের কথা শোনার জন্য একটা প্রবল আগ্রহ নিয়ে তারা এখানে উপস্থিত আছে। তাদের প্রত্যাশা যে তারা এখানে আসলে তাদের যে কাঙ্ক্ষিত সাতক্ষীরা যেভাবে গড়তে চায় সেভাবে তারা কথা বলবেন এবং সেই বার্তা তাদেরকে নেতাকর্মীদেরকে জানিয়ে যাবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন, আগ্রহ নিয়ে তারা উপস্থিত আছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করছি। এনসিপির নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি যে কি অবস্থা, প্রস্তুতি কেমন এবং কেমন জমায়েত হবে, কি মনে করেন? আমাদের সাতক্ষীরা জেলায় আজকের ঘোষিত অনুযায়ী নির্ধারিত প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। তো আমাদের গণ অভ্যুত্থানের নায়ক জনাব নাহিদ ইসলাম সহ সহকর্মী বৃন্দ ইতিমধ্যেই উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যে। তো আমরা আশা করি আমাদের যথাযথ প্রস্তুত আছে এবং আমাদের প্রায় হাজার হাজার জনতার উপস্থিতিতে আমাদের প্রোগ্রাম সফল করবো বলে আমাদের বিশ্বাস আছে। যেমনটি মনে শুনছিলাম যে এখানে হাজার হাজার জনতা উপস্থিত হবে এবং তাদের মাঝেই কেন্দ্রীয় নেতৃত্ব নাহিদ, নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, তারা তাদের বার্তা শোনাবেন এবং তাদেরকে আগামী দিনের যে করণীয় সেই করণীয়র কথা এখানে বলে যাবেন। তারা রওনা দিয়েছেন। ইতিমধ্যে এখানে যে উপস্থিতি আছে তার সাথে আরেকটি উপস্থিতি কিন্তু সেটি হচ্ছে কুমিরাতে, তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন কুমিরাতে কিন্তু আরেকটি জমায়েত সেখানে উপস্থিত আছে এবং সেখান থেকে তারা একটা সমবেত হয়ে নেতা কর্মী সন্নিবেশনে এই কেন্দ্রীয় নেতৃত্ব এইখানে এসে উপস্থিত হবে এবং এইখানেই তাদের মাঝে নেতা কর্মীদের মাঝে বক্তব্য রাখবেন। এই ছিল সাতক্ষীরার এই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে পথসভা, সেই পথসভার সর্বশেষ। মনা।
সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমন। সংবাদ সম্মেলন করছেন যুবদল, সরাসরি চলে যাচ্ছি সেখানে। উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন কিছু বিষয় নিয়ে জাতীয়ভাবে আলোচনার সৃষ্টি হয়েছে। আপনারাও আমাদের কথা শুনতে চেয়েছেন, স্বাভাবিকভাবেই আমরাও দীর্ঘদিন আপনাদের সাথে থেকে কাজ করেছি। আমরা বিশ্বাস করি যে জবাবদিহিতার জায়গাটা যে কোনো জিনিস আপনাদের সামনে উপস্থাপনের মতো সৎ সাহস এবং আমাদের সেই মানসিকতা আছে। সেই জায়গা থেকেই আজকে আপনাদের সাথে মিলিত হওয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সভাপতি জনাব আব্দুল মোনায়েম মুন্না, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব এস এম জিলানী, জাতীয়তাবাদী যুব দলের সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়ন, জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সভাপতি ছাত্রনেতা রাকিবুল ইসলাম রাকিব এবং জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক ছাত্রনেতা নাসির উদ্দিন নাসির আমাদের মাঝে এখন মূল বক্তব্য উপস্থাপন করবেন এবং আপনাদের সাথে মত বিনিময় করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সভাপতি জনাব আব্দুল মোনায়েম মুন্না। আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাই এবং বোনের, আপনারা ভালো আছেন? সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, সবাইকে জানাচ্ছি আমাদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা এক তীব্র মানসিক যাতনা নিয়ে আজকের সংবাদ সম্মেলনটি করতে যাচ্ছি। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আপনারা জানেন, রাজধানীর চকবাজার থানার ব্যবসায়ী ও যুবদল কর্মী মোহাম্মদ সোহাগকে প্রকাশ্য দিবালোকে অত্যন্ত নৃশংস কায়দায় নির্মমভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে। এমন নৃশংস বর্বরতা প্রত্যক্ষ করে সমগ্র জাতি স্তম্ভিত। আমরা এই নৃশংসতার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। সভ্যতার এই যুগে এমন আদিম বর্বরতা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। এই ঘটনায় সংশ্লিষ্ট ও ইন্ধন দাতা হিসাবে যাদের নাম এসেছে তাদের সকলকে, মামলায় যাদেরকে আসামি করা হয়েছে, আমাদের 3 সংগঠনের আমরা 5 জনকে গতকাল সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা জোর দাবি জানিয়েছি, উদাত্ত আহ্বান জানিয়েছি তাদেরকে অবিলম্বে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য। সাংগঠনিক দায়বদ্ধতা ও জবাবদিহিতার জায়গা থেকে যা কিছু প্রয়োজন আমরা সেই ব্যবস্থাগুলো নিয়েছি, কিন্তু এই ঘটনায় যারা সরাসরি সংশ্লিষ্ট হিসাবে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরার ফুটেজে যাদের দেখা গেছে, আশ্চর্যজনকভাবে তাদেরকে মামলার প্রধান আসামি করা হয়নি। যারা প্রাণঘাতী আঘাতগুলো করেছে তারা অদ্যাবধি গ্রেপ্তারও হয় নাই। এর কারণ আমাদের বোধগম্য নয়।
গণমাধ্যমে মামলার এজাহারে উল্লেখিত বাদীর মেয়ে বলেছেন, মামলার এজাহারে খুনের সাথে সরাসরি সম্পৃক্ত 3 জন খুনিকে পুলিশ কৌশলে বাদ দিয়ে নিরপরাধ 3 জনকে আসামি করেছে। ঘটনার 60 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও খুনিদের খুনের প্রমাণাদি হাতে থাকা সত্ত্বেও অদ্যাবধি কেন মূল আসামিদের গ্রেফতার করা গেল না, এটা একটা বিরাট প্রশ্ন ও রহস্য। এবং আপনাদের মাধ্যমে আমরাও জানতে চাই, কারা কেন এই 3 জন আসামিকে বাদ দিয়ে নতুন করে অন্য 3 জনকে আসামি করলো। মিটফোর্ডের সামনে সোহাগ হত্যার বিষয়ে কারণ বাজারে ব্রিফ করছে র‍্যাব। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। এবং গতকালকে আমরা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত 2 জনকে আমরা গ্রেপ্তার করি। আমরা কর্মকর্তার সাথে যোগাযোগ রেখে এর সাথে সম্পৃক্ত যারা আছে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনবো। এই জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ এই ধরনের একটি শাস্তি ব্যবস্থা করা আবেদন জানাবো। এবং এই অভিযান এখনো বাংলাদেশ সেনাবাহিনীও এই অভিযানের সাথে সম্পৃক্ত আছে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশও তাদের অভিযান অব্যাহত রেখেছে। আমরাও আমাদের অভিযান চালিয়ে যাচ্ছি। আরেকটি খুব দুঃখজনক ঘটনা যেটা আপনারা জানেন, যে চট্টগ্রামে এক স্বামী তার স্ত্রীকে হত্যা করে 11 টুকরা করে সেই 11 টুকরা তার বাড়িতে রেখে সে পালিয়ে যায়। এই ঘটনাও আমরা ছায়া তদন্ত শুরু করি এবং এই ঘটনার সঙ্গে যে সম্পৃক্ত ওই স্বামী, তাকে আমরা মোহাম্মদ সুমন, তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাকেও আইনের আওতায় আনা হয়েছে। গতকালকে আরেকটি ঘটনা ঘটে, সেটি হলো বিমানবন্দরে ঢাকা থেকে বিমানে করা হয় এবং প্রায় 3 থেকে 4 ঘন্টা তল্লাশি চালিয়ে সেখানে কিছু পাওয়া যায়নি। এই কলটি সঠিক ছিল না। এই ঘটনা আমাদের যে জাতীয় এয়ারলাইন্সের এবং ওভারঅল বাংলাদেশের ভাবমূর্তি দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে মারাত্মক ক্ষুণ্ণ হয় এবং ইতিপূর্বেও এই ধরনের বেশ কয়েকটি ঘটনা সংঘটিত নামি এবং সারা রাত অভিযান পরিচালনা করে এই ঘটনার সাথে সম্পৃক্ত 3 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। করেছেন। তবে এই বিষয়টি খুব একটি দুঃখজনক ঘটনা। সেটি হলো ইমন নামে এক ব্যক্তি পরকীয়া প্রেমিকের সাথে নেপালে যাচ্ছিলেন ওই ফ্লাইটে। এটি ইমনের মা এবং তার স্ত্রী জানতে পারেন এবং তার যাত্রা বন্ধের জন্য তারা প্রচেষ্টা চালান, বাট কোনোভাবেই তারা সক্ষম হন না। তখন ইমনেরই আর এক বন্ধু ইমরান পরামর্শ দেয় যে যদি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয় যে এখানে বোমা আছে, তাহলে হয়তো বিমানে যাত্রা। অ্যাকর্ডিংলি ওই মা টেলিফোন করেন এবং যার ফলে এই ঘটনা সংঘটিত হয়। তো আমরা চাই আপনাদের মাধ্যমে দেশবাসীকে এই মেসেজ দিতে চাই যে এটি একটি গর্হিত কাজ, এটি আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, আমাদের জাতীয় এয়ারলাইন্সের ভাবমূর্তি ক্ষুণ্ণ। গাজীপুরে বেড়েই চলেছে অবৈধ অটোরিকশা দৌরাত্ম্য। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, অটোরিকশা দৌরাত্ম্য রোধে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে?
আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুর যে শহর রয়েছে, শহরে একমাত্র দুর্ভোগের জায়গা ব্যাটারি চালিত অটোরিক্সা, এবং এই সমস্ত ব্যাটারি চালিত যে যানবাহনগুলো সেগুলোর গতিও কিন্তু অত্যাধিক বেশি। তো আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাজীপুর যে মূল শহর, শহরে কিন্তু এই যানজট দেখতেছেন আপনার সম্পূর্ণটা কিন্তু ব্যাটারি চালিত অটোরিক্সার জন্যই কিন্তু হয়েছে। এবং আপনি জানেন যে এখানে যে কত লক্ষ ব্যাটারি চালিত অটোরিক্সা বা ইজি বাইক বা 3 চাকার যে 3 হুলার রয়েছে সেটা কিন্তু পরিসংখ্যান গাজীপুর সিটি কর্পোরেশনও দিতে পারেনি। আমরা দেখতে পেয়েছি যে এই মানে এই 3 হুলার জাতীয় যে গাড়িগুলো রয়েছে দুর্ভোগের এবং যানজট দুর্ভোগের একমাত্র জায়গায় পরিণত হয়েছে, এবং শহর কিন্তু স্তব্ধ হয়ে যায় এই সমস্ত ব্যাটারি চালিত গাড়ির কারণে। কিন্তু সারাদিন আপনার যানজটে নাকাল হতে হয়। আপনি জানেন যে এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন সেটা কিন্তু তৈরি হয়েছে এই ব্যাটারি চালিত 3 হুলার বা ব্যাটারি চালিত যে সমস্ত যানবাহনগুলো রয়েছে, এর কারণে কিন্তু এই দীর্ঘ সারি দেখতে পেরেছেন। আপনি জানেন যে গাজীপুর শহরে কিন্তু শহর যে কর্তৃপক্ষ রয়েছে অর্থাৎ গাজীপুর সিটি কর্পোরেশনের উদাসীনতা এবং প্রশাসনের ছত্রছায়ায় কিন্তু এই সমস্ত ব্যাটারি চালিত অটোরিক্সা যেগুলো আছে সেগুলো কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো শহর কিন্তু শহরে দাপিয়ে বেড়াচ্ছে এগুলা, এবং দুর্ঘটনার 80% কারণই হলো এই সমস্ত যানবাহন। প্রতিদিনই কিন্তু কোনো না কোনো জায়গায় দুর্ঘটনার শিকার হয়ে হাত পাও হারাচ্ছেন সাধারণ যে মানুষ রয়েছেন তারা চাচ্ছেন যে আলাদা একটা লাইন করে দিলে যাতে এই সমস্ত ব্যাটারি চালিত রিক্সাগুলো চলতে পারে। এবং আপনারা জানেন যে সড়ক থেকে মহাসড়ক পর্যন্ত কিন্তু তারা দাপড়ে বেড়ান, এবং সব জায়গায় সেই গভীর রাত্র পর্যন্ত কিন্তু এই সমস্ত যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু রাস্তায় আমরা দেখতে পাই। তো সবকিছু মিলে কিন্তু গাজীপুর একটি অস্বস্তিকর যে পরিবেশ তৈরি করেছেন, সেটা থেকে কিন্তু সাধারণ যে নাগরিক রয়েছেন তারা এখনই চাচ্ছেন যে একটি সুস্থ সমাধান হোক, যে ব্যাটারি চালিত রিক্সাগুলো যেগুলো রয়েছে তারা একটি লাইনে চলুক এবং সাধারণ মানুষকে যানজট থেকে মুক্ত দেখ। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। 5 দিনেও উদ্ধার হয়নি কক্সবাজার সমুদ্র সৈকতে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, এ বিষয়ে প্রশাসন কি বলছে? গত 5 দিন ধরে 24 শিক্ষার্থী অরিত্র হাসানের মরদেহটি এখনো উদ্ধার হয় নাই। এই জন্য পরিবারের অভিযোগ হলো যে পৃথিবীর একমাত্র অসহায় বাবা হিসাবে তিনি অভিযোগ করেছেন। জেলা প্রশাসনের যতটুকু সাধ্য আছে তারা টুরিস্ট পুলিশ, জেলা প্রশাসন, কোস্টগার্ড এবং নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস সহ যৌথ বাহিনীর অভিযান চলমান থাকলেও তাদের পরিবারের অভিযোগ হলো যে বর্তমান ডিজিটাল যুগে আধুনিক যন্ত্রপাতি দিয়ে কোনো ধরনের উদ্ধার তৎপরতা এখনো হয় নাই, যার কারণে ফলে গত 8 তারিখ থেকে আজকে 12 তারিখ 5 দিনের ব্যবধানেও কিন্তু তারা তাদের পরিবারের একমাত্র সন্তানটি না পাওয়ায় তারা সমুদ্রের পাড়ে এসে ঢুক রেখে দেয় এবং সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে সব জায়গায় খোঁজাখুঁজি করার পরেও পর্যন্ত সমুদ্রের বহিরাবহাওয়ার কারণে সমুদ্রের বিভিন্ন তারা এখন লাস্টটি পায় নাই। তবে তারা আশা করছে দ্রুত সময়ের মধ্যে তারা লাস্টটি পাবে। কিন্তু যারা পর্যটকরা রয়েছে বিশেষ করে এবং যারা বিচে বিভিন্ন সময় নিখোঁজ হয় তাদের অভিযোগ হলো যে সরকার এত সৈকতের জন্য সরকারি সহ যে এই সরঞ্জামের দরকার সেটির ব্যবস্থা এখন গ্রহণ করে নাই। কবে নাগাদ এটি গ্রহণ করবেন বা উদাসীন একটি পর্যটন শহর এবং পর্যটন ব্যবস্থাপনা নিয়ে তারা চরম অসন্তোষ প্রকাশ করেছেন এবং তারা আশা করেন দ্রুত সময়ের মধ্যে ইন্টারিয়ার গভর্নমেন্ট পর্যটন সংশ্লিষ্ট যেই এলাকাগুলো আছে এখানে যেন নিরাপত্তা এবং উদ্ধার তৎপরতা সবকিছু নিয়ে যেন সরকার আরও এগিয়ে আসে এবং এই এগিয়ে আসার মধ্য দিয়ে পর্যটন স্পট নিরাপদ হবে এবং তাদের পরিবার পরিজন তাদের স্বজন হারানো থেকে বিরত হবে এবং স্বজন হারানোর সংখ্যা কমে আসবে। এটাই ছিল সর্বশেষ মনে আমার কাছে। আব্দুর রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুর রহমান। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।